This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আবারও সরব মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে চা বাগানে খোলা নিয়ে নিশানা মোদী সরকারকে। একই সুর বিজেপির প্রাক্তন সাংসদ জন বার্লার গলায়। বাংলারই অংশ উত্তরবঙ্গ, তাই অনুন্নয়নের দায় রাজ্য সরকারেরই। মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব বিজেপির। 100 दिन का काम उठा दिया, सेंट्रल गवर्नमेंट पैसा नहीं दे रहा है। নির্বাচনী পরিসংখ্যানের নিরিখে উত্তরবঙ্গ বিজেপি শক্ত ঘাঁটি। সেই উত্তরবঙ্গ সফরে গিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গকে বঞ্চিত করে রাখার অভিযোগে বারবার তৃণমূল সরকারকে বিদ্ধ করে বিজেপি। বৃহস্পতিবার উত্তরবঙ্গে দাঁড়িয়ে বঞ্চনার অস্ত্রেই বিজেপিকে পাল্টা বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে চা বলয়ে বিজেপি গত কয়েক বছরে প্রভাব বাড়িয়েছে, সেখানে রাজ্য সরকারের কাজের পরিসংখ্যান তুলে ধরেন। কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। कोई चाय बागान सेंट्रल ने नहीं खुला, हम 59 चाय बागान खुला है। जलपाईगुड़ी में 25, अलीपुरद्वार में 15, दार्जिलिंग में 17, कालिम्पोंग में 1, कुचबिहार में 1 और कुछ चाय बागान खुल जाएगा। हम कर्मश्री कर रहे हैं, होम स्टे बना रहे हैं, और फॉरेस्ट के लिए आपको जो दिक्कत था हम मीटिंग करके उसको निपटा दिया है, वो भी आपका फैसला हो जाएगा। মুখ্যমন্ত্রীর অভিযোগ অবশ্য খণ্ডন করেছে বিজেপি। নিজের দায়িত্বকে এড়িয়ে গিয়ে সব কিছু কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দিয়ে 2026-এর জন্য এখন থেকে তিনি রাজনীতি করতে শুরু করেছেন। যে উত্তরবঙ্গের মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো স্থান নেই। এবারের লোকসভা ভোটেও তা প্রমাণ হয়েছে, এবং আগামী বিধানসভা ভোটেও উত্তরবঙ্গের 8টি জেলায় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই তরজায় বিজেপির উপরে চাপ বাড়িয়েছেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ, একদা মোদির মন্ত্রিসভা সদস্য জন বার্লার। মুখ্যমন্ত্রীর সভায় হাজির হয়ে 100 দিনের কাজ সহ একাধিক ইস্যুতে উত্তরবঙ্গকে বঞ্চিত করার অভিযোগ তার মুখে। 100 দিনের কাজও তো বন্ধ হয়ে গেছে, কাজ টাকা পয়সা বন্ধ হয়ে গেছে, প্রধানমন্ত্রী আবাস বন্ধ হয়ে গেছে, তাহলে কিভাবে মানুষ থাকবে বলেন তো? আলিপুর একটা হসপিটাল আমরা তৈরি করেছিলাম, প্যান্ডেল স্যান্ডেল সব হয়ে গেছে, আমার পার্টি ওইটা আটকাইছে। কেন আটকাবে? উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অঙ্গ। উত্তরবঙ্গের যদি অনুন্নয়ন হয়ে থাকে তাহলে তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে এতদিন ধরে বলছিল দারুণ উন্নয়ন করে দেবে, ওই করবে সেই করবে, এখন কাজে কাজ কিছু করতে পারছে না বলে এখন উত্তরবঙ্গের বৈষম্য তার দায় ফেলছে দিল্লির ঘাড়ে। আমি তো মনেই করি দিল্লির দায় আছে। পরিসংখ্যান বলছে গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের মোট 8টি আসনের মধ্যে 6টিতে জয়ী বিজেপি, 1টি আসনে জিতেছে কংগ্রেস। শুধু কোচবিহার আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পেরেছে তৃণমূল। 2024-এর লোকসভা ভোটে বিধানসভা ওয়ারি ফলের নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি, বিশেষ করে চা বলয়ে। এখানেও গেরুয়া ব্রিগেডের আধিপত্য। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সেই ফাঁক ফোকর ভরাট করতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। চা বাগানের নেতা জন বার্লারকে কাছে টানার পাশাপাশি কেন্দ্রের বঞ্চনার খতিয়ান তুলে ধরা সেই কৌশলেরই অঙ্গ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আলিপুর দুয়ার থেকে সুমন কল্যাণ ভদ্র এবং সুজিত রায়ের রিপোর্ট, টিভি9 বাংলা। বসন্ত আসছে, তার আগে কি উত্তরে তৃণমূলের ফুল হয়ে ফুটবেন জন বার্লা? তার ফুল বদল কি শুধু সময়ের অপেক্ষা? বৃহস্পতিবার আলিপুরদুয়ারে হাসিমারা সুভাষিনী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে পৌঁছে যান বিজেপি নেতা জন বার্লা। তাকে অবশ্য গুরুত্ব দিতে চাইছেন না বিজেপি নেতৃত্ব। চিত্রনাট্য লেখাই ছিল, সেই পথ ধরেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর মঞ্চে পা রাখলেন জন বার্লা, চা বলয়ের জনপ্রিয় নেতা। বৃহস্পতিবার কালচিনি সুভাষিনী চা বাগানে মুখ্যমন্ত্রী সরকারি জনসভা ছিল। সেই সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল জন বার্লাকে। এক ডাকে সাড়া দিয়ে দিল্লি থেকে ছুটে আসেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ। মুখ্যমন্ত্রী মঞ্চে উঠতেই তৃণমূল নেতাদের সঙ্গে করজোরে প্রণামও করেন। খানিকক্ষণ কথাও হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। কি কথা? দিদির সঙ্গে কি কথা হলো জানদা? দিদির সঙ্গে কি কথা হলো? সময় অপেক্ষা করে সবকিছু। কেমন লাগলো? আজকে তো জয় বাংলা বললেন। হ্যাঁ দাদা, আপনি কি কবে হবে জয় বাংলা? সময়
আসবে সবাই। দাদা কি আপনি কি খুশি সন্তুষ্ট? এত প্রকল্প দিয়েছে তাহলে কি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, ওইটাই তো খুশি। রাজ্য সরকারের উন্নয়ন এখন চোখে লেগেছে জনের, সেই উন্নয়নেই তিনি গা ভাসাতে চান। উনি আমাদের মুখ্যমন্ত্রী, উনি আমাদের গার্জেন এই রাজ্যের, তো আমার সমস্যাগুলো কোথায় রাখবো? ওনার কাছেই তো রাখতে হবে, উনি তো সলভ করবেন। আরও তো কেউ নাই এখানে রাজ্যে। আমাদেরকে তো একটা টেবলে যদি না বসি তাহলে তো এই সমস্যাগুলো সমাধান করতে পারবো না। যাকে আজ অভিভাবক হিসেবে দেখছেন বার্লা, রাজ্যভাগের দাবি তুলে একদিন সেই মুখ্যমন্ত্রীরই রোষানলে পড়েছিলেন তিনি। গরিব শ্রমিকদের বস্তির মাঝে জন বার্লার অট্টালিকা সম বাড়িটি দেখিয়ে তৃণমূল কংগ্রেস বলেছিল, ওই দেখো এই হচ্ছে বিজেপির মন্ত্রীর দুর্নীতির নিশান। তৃণমূল কংগ্রেস এখন বলুক যে ওটা সৎ পথে রোজগার করে জন বার্লা ওই বাড়িটি নির্মাণ করেছেন কিনা। বরাবর জন বার্লা উত্তরবঙ্গে আলাদা রাজ্যের দাবি করে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে একবার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞেস করে নিতে পারতেন যে উত্তরবঙ্গে পৃথক রাজ্যের যে দাবিদার জন বার্লা, তিনি তৃণমূল কংগ্রেসের থেকেও সেই দাবি করছেন কিনা। 2024 লোকসভা ভোটে আলিপুরদুয়ারে তাকে টিকিট দেয়নি বিজেপি। তারপর থেকে গোঁসাঘরে ঢুকে যান জন বার্লা। লোকসভা এমনকি মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে দলের হয়ে প্রচারেই নামেননি তিনি। তাতে কিছুটা ধাক্কা খায় বিজেপির ভোট ব্যাংক। বার্লার অভিযোগ, চা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি। এখানে 100 দিনের কাজও তো বন্ধ হয়ে গেছে, কাজ টাকা পয়সা বন্ধ হয়ে গেছে, প্রধানমন্ত্রী আবাস বন্ধ হয়ে গেছে, তাহলে কিভাবে মানুষ থাকবে বলেন তো? আলিপুরে একটা হসপিটাল আমরা তৈরি করেছিলাম, প্যান্ডেল স্যান্ডেল স্বয়ং হয়ে গেছে, আমার পার্টি ওইটা আটকাইছে, কেন আটকাবে? বার্লার এই মন্তব্যে স্পষ্ট ফুল বদল স্রেফ সময়ের অপেক্ষা। আগামী সপ্তাহেই নাকি তৃণমূলে যোগ দিতে চলেছেন তিনি। মানে উনি কে? ভারতীয় জনতা পার্টির 27 অক্টোবর থেকে অদ্যাবধি মেম্বারশিপ হয়েছে, উনি পার্টির মেম্বার নয়। অনেকে চলে গেছে বিজেপিতে এসছে, তাদের বিজেপির খুব লাভ হয়েছে এরকম নয়। অনেকে বিজেপি থেকে অন্য দলে চলে গেছে, তাদের বিজেপির ক্ষতি হয়েছে এরকম নয়। অনেকে আসে অনেকে যায়, রাজনীতিতে চলতেই থাকে, পার্টি তাতে খুব একটা কিছু যায় আসে না, এদের উপরে পার্টি দাঁড়িয়ে নাই। ব্রাত্য একজন মানুষ, তাকে তৃণমূল নিয়েছে, আমাদের বোঝা কমেছে। মমতা ব্যানার্জিও চা বাগানে কিছু করেনি, বিজেপিও চা বাগানে কিছু করবে না। জন বার্লার বিজেপিতেই থাকুক আর তৃণমূলেই থাকুক, লড়াই ছাড়া চা বাগানের শ্রমিক এগোতে পারবে না। চা বলয়ে সত্যিই কতটা উন্নয়নের জোয়ার বইবে তা ভবিষ্যতের প্রশ্ন, কিন্তু উত্তরের রাজনীতিক চিত্রনাট্য যে দ্রুত বদলাবে তা হলফ করে বলা যায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এলাকার দাপুটে নেতা। দাপট এমনই, এলাকার আইসিডিএস কেন্দ্র দখল করে খুলে বসেছেন পার্টি অফিস। পুরুলিয়ার আরশায় আইসিডিএস দখল করে তৃণমূল নেতার অফিস, বন্ধ কচিকাচাদের পড়াশোনা। নেতা বাবুর দাপটে মুখ খুলতে ভয় পান এলাকাবাসী। পুরুলিয়ার বেলডি গ্রাম পঞ্চায়েতের এই আইসিডিএস কেন্দ্র এখন এলাকার তৃণমূল নেতা রঞ্জিত গড়াইয়ের দখলে। এখানে আর পড়াশোনা কিছুই হয় না। 10 বছর ধরে আইসিডিএস কেন্দ্র দখল করে রাখার অভিযোগ। এই আইসিডিএস কেন্দ্র থেকে কয়েকশো মিটার দূরে বেলডি প্রাথমিক স্কুলের পরিত্যক্ত ঘরে পড়ুয়াদের জন্য রান্না হয়। অভিভাবকরা এসে খাবার নিয়ে যান, কিন্তু পড়াশোনা বন্ধ। সেন্টারটা কি অবস্থা? সেন্টারটা তো রঞ্জিত গড়াইকে দখল করে রেখেছে। এখানে চলছে সেন্টার ঘর নাই। সেন্টার ঘর তো এখানে একটা করে দেওয়া হয়েছে, তো ওইখানে ছাড়ছে না। কে? রঞ্জিত গড়াই। কি করে সে? আমরা ঢুকতে দেই না। রঞ্জিত গড়াইয়ের দাবি, এই আইসিডিএস কেন্দ্রের জন্য তার পরিবার জমি দান করেছিল। 2015 সালে পঞ্চায়েত সমিতি 12,60,000 টাকার টেন্ডার ডেকে অঙ্গনবাড়ি কেন্দ্র তৈরি করে। অভিযুক্ত নেতার দাবি, এই কেন্দ্রটি তৈরির সময় ঠিকাদার 5 লক্ষ টাকা দেনা করে কাঁচা মাল কেনেন। নেতার দাবি, ঠিকাদারের দেনা তিনি শোধ করেছেন। ঠিকাদার তার টাকা শোধ না করা পর্যন্ত এই কেন্দ্র তিনি ছাড়বেন না, স্পষ্ট জানিয়ে দেন অভিযুক্ত নেতা। আমি দখল করি নাই, আমার 4,73,000 টাকা দিয়ে আমি ভিডিও সাহেবকে চাবি দিই। গত 10 বছর ধরে আইসিডিএস কেন্দ্র রঞ্জিত গড়াই দখল করে রেখেছেন বলে অভিযোগ, অথচ কিছুই জানেন না স্থানীয় নেতৃত্ব। শাসক দলের এক নেতা দখল করেছে সেন্টারটা, চলে একটু ভাঙা, আপনি জানেন? না না, এটা এই সম্বন্ধে আমি কিছু জানি না। আপনার কাছে কোনো কেউ অভিযোগ করে? না, আমার কাছে এখন কেউ অভিযোগ করে না। আইসিডিএস এর কর্মীকে চার্জ দেয় বা চাবিখাড়িটা দেয়, ততক্ষণ পর্যন্ত তো সে ঢুকতে পারবে না, কারণ সে তো পাবলিক একজন। হ্যাঁ, কারণ সরকার হ্যান্ড ওভার না করলে আর কি সেটা সম্ভব না।
নেতার কীর্তি দেখে শাসক দলের বিরুদ্ধে সরব বিরোধী রাজনৈতিক দল থেকে শিক্ষক মহলের একাংশ। বড় বড় 5 তলা 6 তলা 7 তলা বাড়ি পড়ে যাচ্ছে, নয় হেলে যাচ্ছে, আর আইসিডিএস সেন্টার তো যাবে, টাকা ছাড়া কোনো কথা নেই। শিক্ষাও ধ্বংসের পথে, কিছু আর খুব একটা বাকি নেই। সুতরাং আইসিডিএস বা প্রাথমিক স্কুল বা এই জায়গাগুলো এদের কাছে কোনোভাবেই সেই রকম গুরুত্ব নিয়ে আসে না, গুরুত্ব নেই আর কি। TV9 বাংলার ক্যামেরার সামনে স্পষ্ট জানিয়ে দিলেন রঞ্জিত গড়াই, তিনি ঘর ছাড়বেন না। অতএব সরকারি টাকা তৈরির আইসিডিএস কেন্দ্রে আর যাই হোক না কেন, লেখাপড়া আপাতত হবে না। পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। নেতাজির জন্মদিনে রাহুল গান্ধীর পোস্টে বিতর্ক। যে দিনটা নিয়ে এত রহস্য, এত প্রশ্ন, এত কমিশন, সেই মৃত্যুদিন লিখে দিলেন রাহুল গান্ধী। জোর বিতর্ক দেশ জুড়ে। ক্ষমা চান দাবি সুকান্ত মজুমদারের, যদিও রাত পর্যন্ত পোস্ট সরাননি রাহুল। রাহুল গান্ধী মানে কি সেম সাইড, রাহুল মানেই কি নিজের দিকেই হুল? কারণ বিতর্ক বারবার, বিতর্ক অনবরত। সপ্তাহখানেক আগেই বিজেপি আরএসএস কে আক্রমণ করতে গিয়ে রাহুল বলেছিলেন, BJP and the RSS have captured every single institution of our country. We are now fighting the BJP, the RSS and the Indian state itself. ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই, সঙ্গে সঙ্গে বিরোধীদের তীর ছুটে যায় রাহুলের দিকে। রাহুলের বিরুদ্ধে একাধিক এফআইআরও হয়। এবার নেতাজির জন্মদিনেও বিতর্ক। সুভাষচন্দ্র বসুকে নিয়ে রাহুলের পোস্টে নেতাজির মৃত্যুদিন 18 অগস্ট 1945। যে দিন নিয়ে এত বিতর্ক, এত রহস্য, এত কমিশন, সেই দিন নির্দিষ্ট করে লিখে দিলেন লোকসভার বিরোধী দলনেতা। বাংলার রাজনীতিতে বিতর্কের ঢেউ, রাহুলকে বিদ্ধ করে একের পর এক মন্তব্য। রাহুল গান্ধী যেভাবে নেতাজির মৃত্যুদিন ঘোষণা করে দিলেন ওনার পোস্টে, অত্যন্ত এটা বেদনাদায়ক এবং দুঃখজনক। কারণ এক একটি কমিশন, যে কমিশনগুলো গঠিত হয়েছিল নেতাজির মৃত্যু রহস্য নিয়ে, তারা এক একটি মত দিয়ে গেছে। লাস্ট যে কমিশন মত দিয়েছেন তাতে ওই দিন নেতাজির মৃত্যুদিন নয় বলে মত দেওয়া আছে। অনভিজ্ঞতার জন্য হয়েছে। মৃত্যুদিন তো কেউ জানে না, যেটা জানে না কেউ কি করে কেউ বলবে? কারণ এখন তো নতুন গবেষণা শুরু হবে আবার। রাহুল গান্ধী যে অন্যায় করেছে তার জন্য নেতাজি প্রেমীদের কাছ থেকে, নেতাজির কাছ থেকে এবং ভারত রাষ্ট্রের কাছ থেকে তার ক্ষমা চাওয়া উচিত, কারণ এটা নেতাজির অপমান। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিনি হলে অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হতো। আমাদের দেশের অভ্যন্তরে থেকে দেশের বিরোধিতা করা, দেশকে দুর্বল করার যে প্রয়াস, এটা করতে পারত না যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন। এর উপর ইনকোয়ারি হয়েছে অনেক, কিন্তু সেই ইনকোয়ারি রিপোর্টটাকে নেতাজির পরিবারের লোকরা মেনে নিলে আমরা মেনে নিতে পারি না, কারণ সেটা সন্দেহের ঊর্ধ্বে নয়। ওনার জন্মদিন আমরা জানি, কিন্তু আমরা মৃত্যুদিন জানি না। উনি চক্রান্তের বড় শিকার। দুঃখ হয়, কত লড়াই করেছেন দেশের জন্য, অথচ সেই মানুষটার কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না আমরা। এই দুঃখ আমাদের রয়ে যাবে। একমাত্র দলীয় সতীর্থরাই রাহুলের পাশে। মানুষের জন্ম হলে তো মৃত্যু হবেই। নেতাজিরও চলে যাওয়ার ব্যাপারটাকে আমরা যে বারে বারে অস্বীকার করে আসছি, এটা কি সঠিক? এটা তো সঠিক নয়। সেই কথাই কেউ বলে থাকতে পারে, এর মধ্যে কোনো বিতর্ক আছে বলে আমার মনে হয়। দিনভর বিতর্ক, তবে পোস্ট সরাননি রাহুল। নেতাজি যে কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন তারও উল্লেখ নেই রাহুলের পোস্টে। প্রিয়াঙ্কা গান্ধী বা কংগ্রেসের বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়গে যদিও সে পথে হাঁটেননি। হরিপুরা কংগ্রেসের ছবিও পোস্ট করেছেন খাড়গে। তাহলে রাহুল সে পথে হাঁটলেন না কেন? এটা কি রাহুল গান্ধীর স্বভাবোচিত ব্লান্ডার, নাকি জল মাপতে ক্যালকুলেটেড রিস্ক? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
আরও অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাখা হলো আইসিইউতে। বৃহস্পতিবার বিকেলে ইউরোলজি ওয়ার্ড থেকে কার্ডিওলজির আইসিইউতে স্থানান্তর করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। কিডনি ও ফুসফুসের সমস্যার পাশাপাশি ক্রিয়েটিনিনের মাত্রাতেও রয়েছে সমস্যা। হিমোগ্লোবিনের মাত্রা কমে 6, ক্রিয়েটিনিন 2.8 বা ফুলে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়। পটাশিয়াম সোডিয়ামের পরিমাণেও গোলমাল হচ্ছে। পালস রেটও অনিয়মিত। হৃৎপিণ্ডের পেশি পর্যাপ্ত রক্ত পাম্প করতে অক্ষম, আর তাতেই আরও বেড়েছে সমস্যা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন হয়েছে। কার্ডিওলজি, মেডিসিন, নেফ্রোলজি, চেস্ট মেডিসিন, এন্ড্রোক্রিনোলজি চিকিৎসকদের নিয়েই গঠিত হয়েছে মেডিকেল বোর্ড। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে রোমিওদের দাদাগিরি। ফোন নম্বর না দেওয়ায় ক্ষমা চাইতে হলো 10ম শ্রেণীর ছাত্রীকে। বাধা দেওয়ায় ছাত্রীর সহপাঠীকে চড় থাপ্পড়। টিউশন থেকে ফেরার পথে ছাত্রীর রাস্তা আটকায় 3 যুবক। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে। কাউকে জানানো যাবে না, লাগাতার হুমকি ছাত্রীকে। ঘটনার তদন্তে দাসপুর থানার পুলিশ। আমি বলেছিলাম সেদিনে আমরা টিউশন থেকে আসছিলাম, তো রাস্তায় আমাদেরকে ধরেছিল, ধরে আমাকে বাধ্য করেছিল সরি বলার জন্য। আর সরি বলার পরে আমাকে পায়ে ধরে ক্ষমা চাইছে। কারা কারা করছিল এটা? ওই 3টে ছেলে, যারা ওই অনেককে ওই ছেলেটাকে মেরেছে, যারা মারধর করেছে তারাই হচ্ছে যে আমাদেরকে পায়ে ধরে। আগেও ডিস্টার্ব করতো? হ্যাঁ, সব অনেক দিন ধরেই করতো। মারপিট করেছে, বাজে বাজে ভাষা বলেছে, টন্টিটকারি কাটে, প্রচণ্ডই বাজে বাজে ভাষা বলতো আর বাজে বাজে ব্যবহার করতো। তারপর আমাকে নানাভাবে থ্রেট দেওয়া হয়েছিল, আমি যদি ঘরের লোককে এসে বলি আমাকে বাঁচতে দিবেনি, আমাকে মেরে দিবে। আর শ্মশানে তো আমাদেরকে ধরেছিল, তো শ্মশানেই আমাদেরকে মেরে পুঁতে দিবে, এইটাও বলেছিল আমাদের। মেয়েদেরকে টোন কাটে, প্লাস গায়ে হাত দিতে যায়, নাম্বার চায়, সাইকেল ধরে। সেই মুহূর্তে আমরা সবাই 3টা ছেলে প্রতিবাদ করতে যাই, ফলে আমাকে চড় মারে। কে মারে? অশোক বলে। কোথায় বাড়ি জানো? বাড়ি গোপীনাথপুর। আর বিজয়, তিনি মন্টু। মানে 3জন ছেলে। 3জন। পরে খবরে আসছি। চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে তুলকালাম। পূর্ব বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে তুমুল অশান্তি। রোগীর পরিবারের হাতে আক্রান্ত ডাক্তার, বাধা দিতে গেলে আক্রান্ত পুলিশও। ঝামেলা পাকানোর চেষ্টায় আটক বেশ কয়েকজন। ইনজিওর্ড পেশেন্ট এসেছিলেন, যে পেশেন্ট পার্টিরা ছিল তারা একটু অ্যাজিটেটেড হয়ে যায় এবং আমাদের ডাক্তারবাবু, নার্সিং স্টাফ, আমাদের নিজস্ব যারা স্টাফ আছে তাদের, পুলিশ পার্সোনাল, তারা বোঝানোর চেষ্টা করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই কিছু হয়নি। তারা সামান্য ভাঙচুরও করেছে, ডাক্তারবাবুকে ধাক্কা দিয়েছে। ওসি সাহেব ইনফরমেশন দিলেন যে যারা এই ঘটনা ঘটিয়ে গেছে তাদের মধ্যে কেউ কেউ অ্যারেস্টেডও হয়েছে। কুণালের শুভেন্দু স্তুতির পর এবার অভিষেকের প্রশংসায় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অভিষেক নতুন জেনারেশনের ছেলে, অনেক বেশি এক্সপার্ট। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দরাজ সার্টিফিকেট কেন্দ্রীয় মন্ত্রী। অভিষেক নতুন জেনারেশনের ছেলে, অনেক বেশি চৌখস, অনেক বেশি এক্সপার্ট। আমি মনে করি যে যারা বুড়ো ঘোড়া তাদের রেস্ট নেওয়া উচিত। যাদের দ্বারা সরকার চলছে না, যাদের দ্বারা কিছু চলছে না, তাদের রেখে লাভ কি আছে? নতুন জেনারেশনকে আগে বাড়িয়ে দিতে হবে। আমাদের জেনে ভালো লাগলো যে ভেতরে ভাঙনটা খুব ডিপভাবে হয়েছে।